তুই কোন আক্কেলে ব্রাজিলের সাপোর্ট করিস? হ্যাঁ, ওখানে তোর কেউ থাকে? তোর 14 গোষ্ঠীর কেউ, তোর বাবা চাচা মামা কাকা কেউ থাকে? কত বড় বাটপার তোমার পোলা! কি করছে? আমার কাছ থেকে আর্জেন্টিনার কথা কয়ে ট্যাকল হয়ে গেছে, যাই দেখি ব্রাজিলের রয়ে খেলতেছে। নেইমার হচ্ছে এক্সট্রা একটা কনফিডেন্স বিল্ড আপ করতে পারে প্লেয়ারদের মধ্যে। তবে ব্রাজিলের সবচেয়ে বেশি টপ পারফরমেন্স আসলে কে করতে পারে, কার প্রতি আপনি নজর রাখতে পারেন, সেটা আমি বললাম যে রায়ানের কথা। হ্যালো এন্ড ওয়েলকাম টু খেলার শো। গতকাল রাতে আমরা দেখলাম যে নেইমারকে সহ কার্লো আনচেলত্তি 26 জনের একটা স্কোয়াড ঘোষণা করছেন। আজকে আমরা দেখবো যে আসলে ব্রাজিলের টিমটা কেমন হয়েছে এবং কি কি সেখানে দুর্বলতা আছে এবং অ্যাডভান্টেজ আছে। সো লেটস স্টার্ট। তো ব্রাজিলের যদি আমরা প্রথমত ফরমেশন নিয়ে বলি, তাহলে আলটিমেটলি আমি অনেক জায়গায় দেখলাম যে 4-3-3ও খেলানো হইতে পারে, আবার 4-4-2ও খেলানো হইতে পারে, আবার 4-2-4ও খেলানো হইতে পারে। তো যেটাই খেলানো হোক, তো কার্লো আনচেলত্তির কিন্তু মেইন ফরমেশনটা হচ্ছে ক্রিসমাস ট্রি, যেটা আর কি 4-3-3, 4 জন ডিফেন্ডারই খেলবে। তো দুই পাশে যে ফুল ব্যাকরা খেলবে সে হচ্ছে এক পাশে হয়তোবা আমরা দেখতে পারি ড্যানিলোকে রাইট ব্যাকে, আর লেফট ব্যাকে আমরা হয়তোবা দেখতে পারি আলেক্সান্দ্রোকে। অথবা ব্রাজিল যখন স্কোয়াডটা ঘোষণা করছে তখন কিন্তু আমরা দেখছি যে তাদের যে লেফট ব্যাকটা আছে, লেফট ব্যাকে প্রায় অনেক ধরনের খেলোয়াড়কে রাখছে। তারা প্রায় তিনজন লেফট ব্যাক রাখা হয়েছে। তার মধ্যে একজন হচ্ছে যে রোমাতে যে আছে ওয়েসলি, আরেকজন আছে হচ্ছে ডগলাস সান্তোস। তো এখানে প্রায় মোটামুটি 3টা অপশন রাখছে হচ্ছে কার্লো আনচেলত্তি। এরপর যদি আমরা সেন্টার ব্যাকে আসি, সেন্টার ব্যাকের মধ্যে আমরা দেখছি যে মোটামুটি 2 জন তো খুবই প্রুভেন সেন্টার ব্যাক, যারা কিন্তু এই সিজনের চ্যাম্পিয়ন্স লিগের আর কি ফাইনালে মুখোমুখি হচ্ছে। গ্যাব্রিয়েল ভার্সেস মার্কিনোস। গ্যাব্রিয়েল এই সিজনে বলা যায় প্রিমিয়ার লিগের সবচেয়ে বেশি যে ক্লিন শিট রাখছে যে টিমটা, সেটা হচ্ছে আর্সেনাল। চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত যারা আনবিটেন আছে এবং সবচেয়ে বেশি ক্লিন শিট রেকর্ড কিন্তু ওই আর্সেনালেরই। সো মোস্ট প্রবাবলি বলা যায় যে গ্যাব্রিয়েল একটা সলিড সেন্টার ব্যাক, এবং মার্কিনোস কিন্তু এর আগের বারেও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সে কিন্তু একটা মেইন ম্যান হিসেবে রোল প্লে করছে, এবং এবারও কিন্তু সেম অবস্থা। তো এদের দুজনের প্রতিদ্বন্দ্বী হয়তো বা হতে পারে ব্রিমার, যিনি আর কি জুভেন্টাসে খেলে। ড্যানিলো কতটা করবেন এটা নিয়ে একটা প্রশ্ন থেকে যায় যে ব্রাজিলের ফ্যানদের মধ্যে, কারণ আমরা দেখছিলাম যে রিয়াল মাদ্রিদে যখন ড্যানিলো খেলছিল তখন খুব বেশি একটা আউটকাম সে করতে পারে না। সো আমরা দেখছি যে এর আগে প্যারিসের খেলা যদি আমরা দেখি যে যখন হাকিমি সেই পজিশনটা উপরে উঠে যায়, তখন কিন্তু আলটিমেটলি করে মার্কিনোস কিন্তু হাকিমির জায়গাটা অনেকটাই কাভার করে ফেলে। এবং আমরা যদি চ্যাম্পিয়ন্স লিগের রিসেন্ট ম্যাচটা দেখি, যখন জায়ার এমেরি হাকিমির বদলে খেললো, তখন কিন্তু মার্কিনোসকে আমরা দেখছি যে অনেক সময় সেই যে রাইট ব্যাকের পজিশনটা সেটা কিন্তু কাভার করে ফেলছে। এরপর যদি আমরা মিডফিল্ডে যাই, আমার মনে হয়েছে যে ব্রাজিলের মিডফিল্ডে কিছুটা দুর্বলতা আছে। ব্রাজিলের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে কার্লোস ক্যাসেমিরো। কার্লো আনচেলত্তির মেইন ওয়েপন হচ্ছে আমার মনে হয় যে ক্যাসেমিরোর সাথে আমরা দেখছি যে ক্যাসেমিরো এই সিজনে কিন্তু অসাধারণ খেলছে। ম্যানচেস্টার ইউনাইটেডে অলমোস্ট 10টার মতো গোল করছে, কিছু অ্যাসিস্ট করছে। হেডের তার অ্যাবিলিটিটা অনেক বেশি ছিল। তারপরে হচ্ছে আমরা আরেকজন যদি কেউ থাকে, সেটা হচ্ছে ব্রুনো গুইমারেস, সে হচ্ছে নিউক্যাসলে খেলে। যদিও নিউক্যাসলের সিজনটা ততটা সফল ছিল না, কিন্তু ব্রুনো গুইমারেস মোটামুটি একটা হাইলাইটেড প্লেয়ার হিসাবে পারফরমেন্স করছে। এরপরে আমরা দেখছি যে ফ্যাবিনোকে রাখছেন হচ্ছে কার্লো আনচেলত্তি। কিছুটা মনে হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে কিছুটা ডিফেন্সিভ লাইন আপের ট্রাই করছেন, কারণ এই 3 জনই কিন্তু আলটিমেটলি স্টেডিয়াম পজিশনে একটা পারফেক্ট রোল প্লে করে। তো এখানে আমরা যেটা দেখলাম যে সেটা হচ্ছে প্রায় 3 জন যে খেলোয়াড় আছে তাদের 3 জনকে আসলে স্টেডিয়াম পজিশনে রাখা হয়েছে। এছাড়াও যদি আমরা রাইট মিডের কথা বলি, তাহলে আমরা দেখছি যে ব্রাজিল যে প্রীতি ম্যাচগুলা খেলছে ক্রোয়েশিয়ার এগেইনস্টে, সেটা আমরা দেখছি যে ডানিলো খেলছে, সে হচ্ছে আসলে ব্রাজিলিয়ান লিগে খেলে। আর লেফট মিডে যদি খেলে সেটা হচ্ছে পাকু, এটা হয়তো বা সেখানে পারফরমেন্স করতে পারেন। অথবা আমি এর আগেও বললাম সেটা হচ্ছে যে ব্রাজিলের আমরা কিন্তু দেখছি যে অনেকগুলো লেফট ব্যাক আছে, এবং লেফট ব্যাকদের মধ্যে ডগলাস সান্তোস আছে, ওয়েসলি আছে, তারা কিন্তু আলটিমেটলি উপরে নিচে করে খেলতে পারেন, হয়তোবা সেটার জন্য রাখা হয়েছে। তো এইখানে মিড মোটামুটি গেল। আর যদি আমরা উপরের কথা বলি, তাহলে তো রাইট উইংয়ে ফিক্সড পজিশন যে এখানে রাফিনিয়া খেলবে। সো রাফিনিয়ার ব্যাপারে আসলে নতুন করে কিছু বলার নেই আসলে। আর লেফটে খেলবে হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র। তো মিডের মধ্যে হয়তো আমরা সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হয়তোবা যে সবচেয়ে বড় নাম ব্রাজিলের নেইমার জুনিয়রকে আমরা হয়তোবা দেখতে পারি সেখানে। এখানে কথাটা হলো যে নেইমার জুনিয়রকে আসলে কোন পজিশনে খেলবেন, এটা হচ্ছে সবচেয়ে ব্রাজিল ফ্যানদের মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে নেইমার আসলে কোন পজিশনে খেলবেন। যেমনটা আমরা দেখছি যে বিশ্বকাপে বা হচ্ছে বিশ্বকাপের পরে মেসি কিন্তু আলটিমেটলি দেখা যায় যে অনেকটা নিচে নামে আসে। মেসি কিন্তু সেইভাবে যে মেসি রাইটে খেলতেছে বা হচ্ছে ফলস লাইনে খেলতেছে বা হচ্ছে স্ট্রাইকারে খেলতেছে সেরকম কিন্তু হয় না।
তো নেইমারকে আমরা একই পারফরমেন্স করতে দেখছিলাম, কিন্তু 2.5 বছর পরে তিনি আসে কিভাবে কম্বিনেশনটা করবে এটা আসলে আমরা এখন পর্যন্ত বলতে পারছি না। এটা কার্লো আসলে জানে যে আসলে তিনি কিভাবে নেইমারকে এই একাদশের মধ্যে ফিক্সড করাবেন। আর সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে ব্রাজিলের যে নাম্বার 9 সেখানে আসলে নাম্বার 9 এর মধ্যে কে খেলবেন, এটা একটা বিগেস্ট প্রশ্ন। আমরা দেখছি যে এই সিজনের মানে চেলসি যদিও এই সিজনে খুব বেশি একটা ভালো পারফরমেন্স করতে পারে নাই, সিজনের শুরুতে ক্লাব বিশ্বকাপের ট্রফিটা জিতছিল, সেই ট্রফিটা জেতানোর পেছনে সবচেয়ে বেশি অবদান ছিল হচ্ছে কোল পালমার এবং হচ্ছে জোয়াও পেদ্রো। তো জোয়াও পেদ্রো কিন্তু সিজনের শুরুতেও একটা ভালো পারফরমেন্স করছিল, ব্রাইটন থেকে যখন সে চেলসিতে আসলো তখন খুব ভালো পারফরমেন্স করছে। এরপরে দেখা গেছে যখন সে মানে সিজন আলটিমেটলি চেলসিতে সবাই ফ্লপ গেছে, মিডফিল্ড থেকে বলেন বা যা ডিফেন্সিভ লাইন আপ বলেন বা হচ্ছে সানচেজের কথা বলেন, সবাই ফ্লপ গেছে। কিন্তু তবুও কিন্তু জোয়াও পেদ্রো খুবই ভালো পারফরমেন্স করছেন এবং যে কারণে চেলসির কিন্তু প্লেয়ার অফ দ্য সিজন জোয়াও পেদ্রোই হয়েছেন। কার্লো যখন একাদশটা ঘোষণা করেন তখন আমরা দেখলাম যে জোয়াও পেদ্রোর নামটা কিন্তু নাই। কার্লো অ্যাপোলজি করছেন, কিন্তু আমি আসলে স্টিল বুঝি নাই যে আসলে জোয়াও পেদ্রো না থাকাটা কিভাবে মানে করবে। তো এই জায়গায় হয়তোবা আমরা দেখতে পারি নাম্বার 9 পজিশনে আমরা দেখতে পারি হয়তোবা ইগোর থিয়াগোকে, যে ব্রেন্টফোর্ডে কিন্তু অসাধারণ পারফরমেন্স করতেছে, যদি এখন সে বিগ স্টেজে ওইভাবে প্রুভ করে নেই, হয়তোবা ইগোর থিয়াগোকে আমরা দেখতে পারি। এছাড়াও রিয়াল মাদ্রিদ থেকে লোনে থাকা ফ্রেঞ্চ লিগে এনরিককে আমরা কিছু সময় দেখতে পারি। তবে এইখানে আর একটা বড় অপশন থাকতে পারে হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের কুনহা। সো কুনহার কিন্তু পারফরমেন্স অসাধারণ। সো কুনহার সাথে হয়তোবা নেইমারের একটা পজিশন রোটেশন আমার মনে হয় হতে পারে। তো এইবার আসলে তেমন সুপারস্টার আছে কিনা সেটা আসলে সময়ই বলে দেবে। তবে আমার যেটা মনে হয় যে বোর্নমাউথের যে রাইট উইংয়ে খেলে বা হচ্ছে রাইট মিডে খেলে রায়ানের পারফরমেন্স যদি আপনি দেখেন যে রিসেন্টলি প্রিমিয়ার লিগের 4 ম্যাচে 3টা গোল 1টা অ্যাসিস্ট এবং 5টা গোল 2টা অ্যাসিস্ট রায়ানের আছে। সো রায়ান এই বিশ্বকাপে হয়তো একটা কার্নেজ একটা পারফরমেন্স করতে পারেন, কিন্তু কার্লো আঞ্চলতে দেখা যায় যে আসলে সেইভাবে ইয়াংস্টারদের সুযোগ দেন কিনা এটা আসলে সময়ই বলে দেবে। তবে রায়ানের একটা লেফট ফুটেড প্লেয়ার, সো রায়ান একটা মানে বিশ্বকাপের একটা মানে বলা যায় যে কার্নেজ করতে পারে। তো এইখানে হচ্ছে ব্রাজিলের কিছু ড্রব্যাক আছে। আমরা জানি যে ব্রাজিলের যে মেইন কিছু প্লেয়ার তারা হচ্ছে ইনজুরিতে পড়ছে, যেমন আমি প্রথমত ডিফেন্সিভ থেকেই শুরু করি, সেটা হচ্ছে যে মিলিটাও কিন্তু যে রিয়াল মাদ্রিদের একটা সুপারস্টার একজন প্লেয়ার, সে কিন্তু এসিএল ইনজুরিতে পড়ে গেছে। আমরা দেখছি যে 2বার এসিএল ইনজুরিতে পড়ছে। তো এই জায়গায় যে আমরা ড্যানিলোকে সেভাবে আগেও বলছি যে সেভাবে কিন্তু সে ইউরোপে ততটা প্রুভ করতে পারে নাই। সো এডার মিলিটাও কুড বি এ গুড অপশন ইন রাইট ব্যাক, এটা হয়তো বা হতে পারতো, বাট এডার মিলিটাও বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। এরপর আমরা দেখছি যে রদ্রিগোর মতো প্লেয়ার, যাকে রিয়াল মাদ্রিদের আরেক সুপারস্টার, সেও কিন্তু বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেছেন ইনজুরির কারণে। চেলসির উদীয়মান তারকা এবং যাকে বলা হয় লিটল মেসি এস্তেভাও, সেও কিন্তু আলটিমেটলি বাদ পড়ে গেছে। তো ব্রাজিলের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, ব্রাজিল প্রতিবারে একটা করে সুপারস্টার প্রডিউস করে, আমার যেটা ধারণা অনেকগুলা বেশি আর কি লেফট ব্যাক নেওয়া হয়েছে। এবং আরেকটা যদি ড্রব্যাকের কথা বলি সেটা হচ্ছে যে হাইট অ্যাডভান্টেজ, তারা আসলে এরিয়ালে কতটা সলিডলি পারফরমেন্স করবে সেটা একটা প্রশ্নের বিষয়। নেইমারের সাথে আসলে ভিনিসিয়াস বা হচ্ছে বাকি টিম কম্বিনেশনটাকে এমন হবে সেটা একটা প্রশ্নের বিষয়। তবে নেইমারের থাকাটা হচ্ছে সবচেয়ে একটা প্লাস পয়েন্ট ব্রাজিলের জন্য, কারণ নেইমার হচ্ছে এক্সট্রা একটা কনফিডেন্স বিল্ড আপ করতে পারবে প্লেয়ারদের মধ্যে। তবে নেইমার কতক্ষণ খেলবে এই বিশ্বকাপে সেটা হয়তো বা আমরা জানতে পারবো তার ফিটনেসের উপর দিয়ে। এটা আসলে বলা যায় না যে নেইমার কি 60 মিনিট খেলবে না, পুরো ম্যাচ খেলতে পারবে কিনা, এটা একটা মানে বিশাল বড় প্রশ্নের বিষয়। এইখান থেকে যদি আমি বলি যে ব্রাজিলের সবচেয়ে বেশি টপ পারফরমেন্স আসলে কে করতে পারে, কার প্রতি আপনি নজর রাখতে পারেন, সেটা আমি বললাম যে রায়ানের কথা। রায়ান 19 বছরের লেফট ফুটেড প্লেয়ার, বোর্নমাউথে খেলে, ইংলিশ প্রিমিয়ার লিগেও দুর্দান্ত অসাধারণ। সো রায়ান হয়তো বা একটা নেক্সট ফিউচার স্টার হইতে পারে ফুটবল ওয়ার্ল্ডে। যদি ব্রাজিলে আর কেউ পারফরমেন্স করতে পারে সেটা নেইমার তো অবভিয়াসলি, এছাড়াও যদি আর কেউ পারফরমেন্স করতে পারে সেটা রাফিনিয়া হয়তো বা একটা টপ অফ দ্য প্লেয়ার হতে পারেন। আর যদি ফ্লপ বলি যে ফ্লপ আসলে কে হতে পারে, সেটা হচ্ছে আমার মনে হয় যে 2জন ফুল ব্যাক আছে, ড্যানিলো আর বা সান্দ্রো বা যেই খেলুক আর কি, এই বিষয়টা আসলে খুব বেশি একটা প্রুভেন মনে হয়নি এই জায়গাগুলোতে। সো এইগুলো জায়গায় ব্রাজিলের কিছু ল্যাকিংস থাকতে পারে আই গেস। ব্রাজিলের যদি আমরা মানে অন্য টিমগুলোর সাথে যদি কম্পেয়ার করি এই ওয়ার্ল্ড কাপে, ব্রাজিলের আমরা জানি যে সব সময় কিছু না কিছু স্টার থাকে এবং ব্রাজিলের টিমটা সব সময় অন্যান্য টিমদের তুলনায় একটু ইউনিক থাকে। তবে এইবারের টিমটা যদি আমরা দেখি, আমার মনে হয়েছে যে ওই যে ড্রব্যাকের কথাগুলো বললাম, তো এইবারের টিমটা কিছুটা দুর্বল আমার কাছে মনে হয়েছে। তবুও এটা হোসে মরিনহো একটা কথা বলছেন যে কার্লো ইজ এ ম্যাজিক্যাল কোচ, যে কোনো সময় মিরাকল ঘটে যেতে পারে। সো কার্লোর উপর বিশ্বাস করে হয়তো বা ব্রাজিল এবার হেক্সার একটা স্বপ্ন দেখতে পারে।